আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। ঠিক এখনই এই মুহূর্তে বাংলাদেশে 1.5 থেকে 2 কোটি মানুষ টাইপ 2 ডায়াবেটিস রোগে আক্রান্ত অবস্থায় আছে এবং একই সাথে 2 কোটি মানুষ প্রি ডায়াবেটিক রোগে আক্রান্ত অবস্থায় আছে। অর্থাৎ 2 কোটি মানুষ দ্রুততম সময়ের মধ্যে ডায়াবেটিস রোগীর তালিকাভুক্ত হতে যাচ্ছেন। আমরা আগে জানতাম এই রোগ সাধারণত বৃদ্ধদের হতেও, কিন্তু এখন কম বয়সী ছেলে মেয়েদের মাঝেও অহরহ দেখা যাচ্ছে। এই টাইপ 2 ডায়াবেটিসের কারণে আমাদের দেহে বড় ধরনের প্রভাব পড়ে। একমাত্র এই রোগের জন্যই প্রায় 60 থেকে 70 ধরনের বড় বড় জটিল রোগ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, হার্ট ব্লক ও অন্যান্য হৃদরোগ, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আলসার, নারীদের পিসিওএস এবং নারীদের হরমোনের ভারসাম্যহীনতা সহ আরো বহু ধরনের জটিল রোগ এর কারণে হয়ে থাকে। চলুন আমরা জেনে নেই টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ কি। আসলে অনেকে অনেক কথা বলে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ডালপালা নিয়ে কথা বলে, কিন্তু আসলেই ডালপালাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জানতে হবে রুটটা কি, একটা গাছের মূলটা ইম্পর্টেন্ট। এর মূল কারণ হলো কার্বোহাইড্রেট টক্সিসিটি। আমরা একটা জিনিস জানি যে আমাদের শরীরের ভিতরে প্রয়োজনের বেশি যে কোনো জিনিস যদি আমরা ইনটেক করি বা আমরা খেয়ে থাকি, তাহলে সেটা বিষ হিসেবে গণ্য হয়। আমরা জানি যে পানির অপর নাম জীবন। ঠিক সেই পানি যদি প্রয়োজনের বেশি আমরা ইনটেক করে থাকি, সেটাই আমাদের মৃত্যুর কারণ হতে পারে। 1 ঘন্টার মধ্যে যদি 5 লিটারের বেশি আপনি পানি ইনটেক করে থাকেন, অতিরিক্ত পানি আপনার মৃত্যুর কারণ হতে পারে। ঠিক তেমনি আমরা যে পরিমাণ কার্বোহাইড্রেট খেয়ে থাকি, সেটা প্রয়োজনের তুলনায় অনেক 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 বেশি। হ্যাঁ, আমরা ভাত খেয়ে থাকি, আমরা বিরিয়ানি খেয়ে থাকি, আমরা বিস্কিট খেয়ে থাকি, আমরা মিষ্টি খেয়ে থাকি, ফাস্ট ফুড, এনি টাইপ অফ ফাস্ট ফুড খেয়ে থাকি, তারপরে সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, মিষ্টি। তো আমরা যে সারাদিন রাত যেগুলো খেয়ে থাকি তার ম্যাক্সিমাম 99% সাধারণত কার্বোহাইড্রেট এবং কনসেন্ট্রেটেড কার্বোহাইড্রেট হয়ে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হলো সেটা অনেক সময় প্রসেস ফুড এবং আল্ট্রা প্রসেস ফুড বেশি হয়ে থাকে। এসবের কারণে কোষগুলো এনার্জিতে পরিপূর্ণ হয়ে যায় এবং যে পরিমাণ এনার্জি আমাদের দরকার তার চেয়ে বেশি এনার্জি আমরা নিয়ে থাকি এবং কোষগুলো পরিপূর্ণ হয়ে যায় এবং কোষ পরিপূর্ণ হয়ে সেটা লিভারে পাঠায়, তারপর সেটা মাসেলে পাঠায়, মাসেল ড্যামেজ হয়ে যায় এবং তারপরে কোথায় পাঠায়, তারপরে এডিপোস যে টিস্যু আছে, মানে আমাদের পেটের যে ফ্যাট হিসেবে জমা হয় এবং দেখা গেল যে আমাদের পেট মোটা হয়ে যায়, শেপ নষ্ট হয়ে যায়। তো কোষ কি করে, মানে এইরকম অবস্থায় আসতে দেখা যায় 30 বছর ক্রস করে যায়। সবসময় দেখবেন ডক্টররা বলে 40 বছর পার হলেই বলে আপনি আগে ডায়াবেটিস টেস্টটা করেন। কারণ আমরা যে পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছি, আল্লাহ তো আমাদের ইমিউনি সিস্টেম দিয়ে দিচ্ছে, কোষকে অনেক শক্তিশালী করে তৈরি করেছে। সে তো আর কথা বলতে পারে না, সে চেষ্টা করে যে ম্যানেজ করার জন্য। সে 10 বছর, 20 বছর, 25 বছর ধরে ট্রাই করে, চেষ্টা করতে করতে সে সারা দেহের মধ্যে শক্তিগুলো, এনার্জিগুলো ফ্যাট হিসেবে, মানে গ্লুকোজকে ফ্যাট হিসেবে আমাদেরকে বিভিন্ন জায়গায় জমা করতে থাকে, আমরা মোটা হইতে থাকি। একটা সময় যে কোষ আর পারে না, তার যে টেম্পারমেন্ট বা তার যে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। মানে সবকিছুর তো একটা শেষ আছে, তারও একটা শেষ আছে, ক্ষমতার একটা শেষ আছে। যখন দেখা গেল সে আর পারতেছে না, তখনই তাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে এবং অনেকক্ষণ ধরে বেশি থাকে। এই কারণে শরীরের কোষের মাইটোকন্ড্রিয়াতে রিঅ্যাক্টিভ অক্সিডেজ স্পেসিস তৈরি হয়। এগুলো রক্তনালী বা শিরার মধ্যে নাইট্রিক অক্সাইডটা কমিয়ে দেয়। আর নাইট্রিক অক্সাইড কমে গেলে এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়। শিরার ভিতর দিয়ে যে রক্ত প্রভাবিত হচ্ছে এবং যেদিক দিয়ে প্রভাবিত হয় রক্ত, তার যে দেয়ালটা, এটা এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি। ওই এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়ে যায় এবং এর কারণে ভ্যাসো কনস্ট্রিকশন তৈরি হয়, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। তাহলে চিন্তা করুন যে একটা পাইপ যদি চিকন হয়ে যায় এবং ওই চিকন পাইপ দিয়ে যদি পানি বা রক্ত জোরে প্রবাহিত হয়, সেই পাইপের মধ্যে তখন প্রেশারটা বেশি পড়ে, চাপটা বেশি পড়ে। এই যে প্রেশারটা বেশি পড়ে, এই প্রেশারটাকেই কিন্তু আমরা প্রেশার বলি, মানে উচ্চ রক্তচাপ বলি বা হাইপার টেনশন বলি। আমরা বলি না যে প্রেশার বেড়ে গেছে, হ্যাঁ, এই চাপটাকেই বলি প্রেশার, মানে উচ্চ রক্তচাপ। তবে আরেকটা মজার ব্যাপার হলো, এই উচ্চ রক্তচাপের কারণে কিন্তু ইনফ্লামেশন তৈরি হয় বা প্রদাহ তৈরি হয়। আসলে প্রদাহ এমন একটা জিনিস, এটা নিয়ে আমার একটা ভিডিও করা অবশ্যই দরকার। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ইনফ্লামেশন নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। মনে করেন যে এই যে ভেইনগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, রক্ত প্রবাহিত
প্রবাহিত হচ্ছে, বেশি চাপ পড়তেছে, প্রেশার পড়তেছে, তাকে মানে হাইপার টেনশন হচ্ছে, এই যে প্রেশারগুলো যে পড়তেছে এবং এই প্রেশার পড়তে পড়তে মনে করেন যে কোনো একটা জায়গায় কন্টিনিউ প্রেশার পড়তে পড়তে সেই জায়গায় ওই যে চামড়া উঠে গেছে। মনে করেন যে আমরা যে এখানে যদি বেশি ঘষা লাগে তাহলে কি এটা চামড়া উঠে যেতে পারে, রক্ত বের হয়ে যেতে পারে, ঠিক ওই রকম মানে আর একটা ব্যাপার হলো যে এখানে যদি চামড়া উঠে যায় তাহলে কিন্তু আমরা ব্যথা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি যে এখানে কিছু হচ্ছে, আমাদের ব্যথা অনুভব হচ্ছে। কিন্তু শিরায় যদি এন্ডোথেলিয়াম বা শিরায় যদি এরকম হয় তখন কিন্তু আমরা ওইটা অনুভব করতে পারি না। এর কারণ হলো এখানে আমাদের এখানে যে সেন্সর আছে, আমাদের শরীরের উপরে যে চামড়ায় যে সেন্সর আছে, নিউরন আছে বা সেন্সর আছে, আমাদের ওই শিরার মধ্যে সেই সেন্সরটা নাই, ওইটা আমরা অনুভব করতে পারি না ওরকমভাবে যেরকমভাবে এখানে অনুভব করতে পারি। এই জন্য ওখানে যে প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশন হয় বা ব্যথা হয় এটা আমরা বুঝতে পারি না বুঝতে পারলেও সেই ঘটনা ওখানে ঘটে। এবং এটা ঘটার কারণে মানে এই যে মনে করলাম যে চামড়া উঠে গেছে, সেখানে কি হয় আমাদের দেহে যে ব্যাড কোলেস্টেরল এলডিএল যে ব্যাড কোলেস্টেরল আছে সেটা ধমনীর গায়ে বা শিরার গায়ে মানে সেটা অক্সিডাইজ হয়ে রক্তনালীতে প্রবেশ করে, রক্তনালীর ভিতরের দেয়ালে প্রবেশ করে। এর ফলে কি হয় সেখানে ফোম সেল তৈরি করে এবং অনেক ফোম সেল জমতে জমতে প্লাক তৈরি করে এবং প্লাক হতে হতে ব্লক তৈরি করে। এবং সেই ইনফ্লামেশন সেই প্রদাহ যদি হার্টে হয় তাহলে হার্ট ব্লক হয়ে যায়, যদি চোখে হয় চোখ ব্লক হয়ে যায়, তাহলে চোখ কেটে ফেলতে হয়, হার্ট অপারেশন করতে হয়। যদি হাতে হয় অনেক সময় নখ পচে যায়, কেটে ফেলতে হয়, হাত কেটে ফেলতে হয়, পায়ের নখ কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয়, মানে অনেক ধরনের প্রবলেম হয়। বাট যেগুলো রেগুলার হচ্ছে বাংলাদেশে সেগুলোই বললাম যেন একটু রিয়েলাইজ করা যায়। টাইপ 2 ডায়াবেটিসের কোন সিমটমগুলো দেখলে বা কোন লক্ষণগুলো দেখলে আমরা টেস্ট করার জন্য আমরা যেতে পারি বা এটা নিয়ে চিন্তা ভাবনা হতে পারি যে আমাদের হয়তো বা টাইপ 2 ডায়াবেটিসে আমরা আক্রান্ত। মানে অনেক রিস্ক ফ্যাক্টর বা অনেক লক্ষণ আছে। অনেকগুলোর মধ্যে কমন যে লক্ষণগুলো সেটা হলো বারবার প্রস্রাব হওয়া, বারবার তৃষ্ণা লাগা, মানে কিছুক্ষণ পর মনে হয় আমি মানে পানি খেতে ইচ্ছা করে, গলা শুকিয়ে যায়, সবসময় ক্লান্তি লাগা, হয়তো বা একটা কাজ করতে যাচ্ছি আমার ভাল লাগতেছে না, আমার মানে ক্লান্তি লাগতেছে, ক্লান্ত অনুভব হচ্ছে, আমার করতে ইচ্ছা করতেছে না, এরকম মনে হলেও আমরা মনে করতে পারি যে আমাদের হয়তো বা টাইপ 2 ডায়াবেটিসে আমরা আক্রান্ত হতে পারি। দৃষ্টিতে ঝাপসা দেখা, এরকম কিন্তু আমাদের হয় যে অনেক সময় যে আমরা কোনো একটা কাজ করতে গেলাম, স্টার্ট করেছি, আমার কেমন জানি লাগতেছে, চোখে ঝাপসা দেখতেছি, তারপর আমার কনসেন্ট্রেশন ঠিক মতো থাকতেছে না, এটা করতেছি, আমার অন্য একটা কাজের কথা মনে পড়ে, আমরা অন্য একটা কাজ করতে যাই, সেটা আবার স্টার্ট করতেছে, আমার এটা করতে ভাল লাগে না, ফোকাস থাকে না, আমার ফোকাস একটা জায়গায় থাকে না, অন্য একটা কথা মনে পড়েছে বা এটা আমার করতে ইচ্ছা করে না। অনেক সময় এরকম সিমটমও দেখা দেয়। ক্ষত শুকাতে দেরি হয়, মানে কোনো যদি একটা ক্ষত হয়, আঘাতপ্রাপ্ত হয়, ইনফ্লামেশন হয়, সেটা শুকাতে অনেক সময় লেগে যায়। কারণ টাইপ 2 ডায়াবেটিসের কারণে আপনার ইমিউনি সিস্টেম অনেক দুর্বল হয়ে পড়ে। হাত পায়ে ঝিঝি ধরা, মানে একটা জায়গায় বসছেন দেখা যায় যে আপনার পা ঝিঝি ধরে গেছে, হাত ঝিঝি ধরে গেছে, মানে এটা কমন রেপিডলি যখন হয়, হঠাৎ করে হতে পারে, এটা খুব বেশি চিন্তার কিছু নেই। যখন রেপিডলি হচ্ছে এরকম কন্টিনিউ তখন একটু চিন্তার বিষয়। আপনি যদি থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমটা খুব হতে পারে। তারপরে জেনেটিক একটা ব্যাপার থাকে, আপনার মার আছে, বাবার আছে, দাদা ছিল, দাদির ছিল, অথবা আপনার ভাই বোনের আছে, তাহলে আপনি কিছুটা হলেও রিস্ক ফ্যাক্টরে আছেন। তবে সর্বোপরি একটা কথা বলতে চাই, আমরা যখন কন্টিনিউ যে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের যদি মানে সুষম খাবার যেটা বলি, প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপর ফ্যাট, তারপর ফাইবার, ভিটামিন আর মিনারেলস, এগুলো যদি আমরা ব্যালেন্স করে খেতে না পারি, ঠিক মতো না খাই, শুধু কার্বোহাইড্রেট আমি যেগুলো বললাম, ভাত খাচ্ছি, 3 বেলায় ভাত খাচ্ছি, অথবা রুটি খাচ্ছি, অথবা আলু খাচ্ছি, মায়ের হাতের পিঠা খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, এনার্জি ড্রিঙ্কস খাচ্ছি, যে এই টাইপের যেগুলো ফাস্টফুড খাচ্ছি, যখন দেখি এই খাদ্য অভ্যাস আছে, তখন কার্বোহাইড্রেট টক্সিসিটির ফুড হ্যাবিটে থাকলে ডায়াবেটিসে আপনি পড়বেন। মানে 40 বছর হওয়ার সাথে আগে অথবা পরে আপনি টাইপ 2 ডায়াবেটিসে পড়বেন, আপনি উচ্চ রক্তচাপে পড়বেন, আপনার মেয়েদের পিসিওএস হবে, হরমোন ইমব্যালেন্স হবে, যত ধরনের ব্যথা আছে, গেটে বাত, আর অনেক ধরনের বাত আছে। আবার যদি আমরা ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল ঠিক করতে পারলে টাইপ 2 ডায়াবেটিস সম্পূর্ণভাবে এবং টাইপ 1 ডায়াবেটিস অনেকটাই জাদুঘরে পাঠানো সম্ভব। ট্রাস্ট মি, ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল মেনটেন করলে ডায়াবেটিসকে জাদুঘরে
জাদুঘরে পাঠানো সম্ভব। শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ফ্যাটি লিভার থেকে শুরু করে আরও অনেক ধরনের রোগকে জাদুঘরে পাঠানো সম্ভব। তবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোন টেস্টগুলো করলে আমি বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে, টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, মানে 3টা টেস্ট আপনাকে 100% করতে হবে। কোনো ডক্টর যদি এই 3টা টেস্টের যদি একটা টেস্ট কম দেয় বা মেডিকেশন দেয় অথবা ইনসুলিন দেয়, আপনি নেবেন না। আপনাকে এই 3টা টেস্ট ভালো করে মাথায় ঢুকাবেন এবং এই 3টা টেস্ট আপনি নিজেও করতে পারবেন। নিজে যা করে নিজেও আইডেন্টিফাই করবেন যে আপনার কী প্রবলেম, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। প্রথমে খালি পেটে শর্করা মাপা হয় বা রক্তের মধ্যে যে গ্লুকোজ কতটুকু আছে সেটা মাপা হয়। এরপর 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পর আবার টেস্ট করা হয় এবং মানে খাওয়ানোর পর যে টেস্টটা হলো সেটা যদি 11-র বেশি হয় তাহলে তাকে সাধারণত ডায়াবেটিস হয়েছে বলে ধরা হয়। এখন আমার কথা হলো যে আমার ডায়াবেটিস হয়েছে, ওকে ফাইন, নো প্রবলেম, কিন্তু কোন ডায়াবেটিস, টাইপ 1 ও টাইপ 2? এটা জানতে গেলে আপনাকে সি পেপটাইড টেস্টটা করতে হবে। মানে আপনাকে জানতে হবে আপনার ইনসুলিন তৈরি হয় অথবা ইনসুলিন তৈরি হয় না। যদি ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন তো পরিমাণ মতো তৈরি হয় অথবা অনেক বেশি তৈরি হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিস। এবং যদি তৈরি অনেক কম তৈরি হয় অথবা তৈরি হয় না, তাহলে টাইপ 1 ডায়াবেটিস। এবং যখন আপনি সি পেপটাইডে টেস্ট করবেন তখন যদি দেখা যায় যে তৈরি হচ্ছে, তাহলে টাইপ 2 ডায়াবেটিস। তাহলে আপনাকে কোনোদিন ইনসুলিন দিলে আপনি নেবেন না। মানে ইনসুলিন তখন আপনার ইনসুলিন তৈরি হচ্ছে, কোষ এমনি ওভারলোডেড, কার্বোহাইড্রেট টক্সিসিটিটা পড়ে আছে, লিভার ওভারলোডেড, ফ্যাটি লিভার হয়ে গেছে, আপনার এডিপোজ টিস্যুতে এনার্জি দিয়ে ভরে গেছে, ফ্যাট দিয়ে ভরে গেছে, কার্বোহাইড্রেট দিয়ে ভরে গেছে। কদিনের মধ্যেই আপনার ইনফ্লামেশন তৈরি হবে, আপনার হাইপারটেনশন হবে, আপনার ফ্যাটি লিভার হবে, আপনার হয়তোবা আলসার হবে, অথবা পিসিওএস হবে, অথবা হরমোনাল ইমব্যালেন্স হবে, অথবা লিভারের সমস্যা দেখা যাবে, অথবা কিডনির সমস্যা দেখা দিবে। তো আপনার দিন দিন আপনার প্রবলেমগুলো বাড়তে থাকবে। যখন টাইপ 2 ডায়াবেটিস আপনার হচ্ছে, মানে সি পেপটাইড টেস্ট করে দেখলেন আপনার ইনসুলিন যথেষ্ট পরিমাণ তৈরি হচ্ছে, প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে কার্বোহাইড্রেট টক্সিসিটি। আমার শরীরের মধ্যে কার্বোহাইড্রেট বেশি, একটা কোষের মধ্যে অনেক বেশি কার্বোহাইড্রেট ঢোকানো আছে, এটাই প্রবলেম। এখন আপনাদের যদি রিলিজ করা যেতে পারে, মানে সেখান থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে কি হবে? কার্বোহাইড্রেট আপনি খাবেন না, যতটুকু কার্বোহাইড্রেট খাবেন ততটুকু আপনি গুড কার্বোহাইড্রেট, মানে খাবারের মাধ্যমে 20% রাখলেন। রিফাইন্ড কার্বোহাইড্রেট হওয়া যাবে না, জিএমও ফুড কার্বোহাইড্রেট হওয়া যাবে না, সেটা অর্গানিক হতে হবে এবং খুব ভালো মানের কার্বোহাইড্রেট হতে হবে। শাক সবজি থেকে আপনি যে কার্বোহাইড্রেট পাওয়া যায় ঠিক সেই থেকে কার্বোহাইড্রেট আপনি নিতে পারবেন, অন্য জায়গা থেকে নেওয়া যাবে না। তো টাইপ 1 যে ডায়াবেটিস, মনে করেন যে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন ইনসুলিন আপনি নিতে পারবেন। ইনসুলিন কখন নিতে হয়, মানে কখন শরীরে দরকার হয়? যখন কার্বোহাইড্রেট আপনি নিচ্ছেন এবং প্রোটিন নিচ্ছেন। আমরা যদি আপাতত ওই সময় ফ্যাটের পরিমাণ বেশি খেয়ে থাকি, তাহলে আমরা যদি ডায়েটটা একটু চেঞ্জ করে ফেলি, তাহলে ইনসুলিনের পরিমাণ অনেক কম লাগবে। এবং আরও কিছু থেরাপি আছে, এক্সারসাইজ আছে, প্যানক্রিয়াজের থেরাপি আছে, সেই থেরাপিগুলো দিতে থাকলে বা সেই কিছু মেডিকেশন হয়তো অনেক সময় লাগে, কিন্তু বেশি দিন লাগে না, সেটা খুব দ্রুত রিকভার করা যায়। এবং আরেকটা টেস্ট আছে হোমা আয়ার টেস্ট। হোমা আয়ার টেস্ট, এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স কতটুকু। এটা যদি 2-এর কম থাকে তাহলে খুব ভালো অবস্থানে আছেন, যদি 2-এর বেশি থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন কাজ করতে পারতেছে না, মানে আপনার কোষের যে রিসেপ্টরগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে, ইনসুলিন বাইন্ড করতে পারতেছে না, দরজা ওপেন হচ্ছে না, সারা শরীরে এমনভাবে আপনার কার্বোহাইড্রেট টক্সিসিটিতে ভরে গেছে, আপনার আসলে ওখানে জায়গা নেই, এই জন্য আপনার প্রবলেমগুলো হয়েছে, আপনার রক্তের মধ্যে কার্বোহাইড্রেটের আধিক্য দেখা দিচ্ছে। সো 2-এর কমটা রাখতে হবে। আমরা যেটা গ্লুকোজ টেস্ট, হ্যাঁ গ্লুকোজ নাম্বার 1 একটা, নাম্বার 2 সি পেপটাইড টেস্ট, নাম্বার 3 হোমা আয়ার টেস্ট। এই 3টা টেস্ট আপনাকে করতে হবে। যখন এই টেস্টটা করলেই আপনি বুঝতে পারবেন আপনার কন্ডিশনটা, তখন সেই অনুযায়ী যদি আপনি এক্সারসাইজ করেন, আপনি ফুড হ্যাবিটটা চেঞ্জ করেন, রিল্যাক্সেশনের যে ব্যাপারগুলো আছে, সঠিক সময় ঘুম, তারপর হলে ভিটামিন ডি না হলে কিন্তু আসলে মানে কোনো কিছু আসলে কাজ করতে চায় না। ভিটামিন ডি আপনার আসলে সঠিক পরিমাণ আছে কি না, হ্যাঁ 90 থেকে 100-র মধ্যে থাকতে হয়, সেটা যদি খুব কম থাকে তখন আমরা সঠিক সময় আমরা রোদে যাব। তো লাইফস্টাইলে কিছু প্যারামিটার আছে, খাবারের প্যারামিটার আছে, লাইফস্টাইলের প্যারামিটার আছে, কখন ঘুমাইতে হবে, কখন উঠতে হবে, কখন এক্সারসাইজ করতে হবে, কখন রোদে যেতে হবে, তো ভিটামিন ডি ইনটেক করতে হবে, হ্যাঁ মানে কখন। এই জিনিসগুলো যদি আমরা মানি তাহলে ডায়াবেটিস তুমি কে, তোমার অবস্থান জাদুঘরে। ইনডেপথ কথা খুব একটা বলি নাই, মানে যতটুকু না বললে নয়। এবং এতটুকু যখন কেউ এই স্বাস্থ্য জ্ঞানটা রাখবে না, তখন আসলে মানে সবাই সচেতন হবে, আসলে মানে তখন সবাই বুঝতে পারবে আসলে মানে সবার কি করা উচিত, এখান থেকে মুক্তি পেতে হলে কি করা উচিত। থ্যাংক ইউ।